তখন একটা তখন আমি মুর্শিদাবাদে ছিলাম, মানে বাবার বাসায় ছিলাম। সেইখানে একটা চেম্বারে গিয়ে 200 নিতাম, কিন্তু সেখানে আমি পাইনি। পেয়েছিলাম 30 পেয়েছিলাম। তো 30 আমি 15 মিনিট অন্তর অন্তর খেয়েছিলাম। তো একবার খাওয়ার পরে আর একবার খাওয়াতে আমার রিলিফ পেয়ে গেছি। তো সকাল থেকে আমার সেদিনকে একটু শীত শীত ভাব লাগছিল এবং কেমন কেমন লাগছিল। তো দুপুরবেলায় আমি ছেলেদের গোসল করাবো, আর পারছি না, উঠতে পারছি না। তো এতটা একটা কষ্টদায়ক জ্বর যার হয়েছে সেই জানে। তো আমি যে চেম্বারে চাচাজির কাছে প্র্যাকটিস করতাম, প্রথম এই মেডিসিনের নামটা শুনেছিলাম সেখানে, এবং নামটা শোনার পরেই একটা এই ধরনের ব্যক্তি এসে বলছে যে আমি দাঁড়াতেও পারছি না, হাত পা সরাতে পারছি না, মনে হচ্ছে কে মেরে হাড়গুড় ভেঙে দিয়েছে, মানে এত হাড়ে ব্যথা। তো চাচাজি ওর একটা আছে, স্টাফ আছে, ওকে বলে দিল যে ইকুয়েটাম পারফোরা। তারপর আমি চাচাজিকে বললাম যে আর কিছু শুনলাম না, তো এই মেডিসিনটা দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আর জ্বরের ক্ষেত্রে এইভাবে কোনো মেডিসিনে বলবে না। তো এই কথাটা বললাম। আর এখানটা একটা আছে সেকেন্ড গ্রেডের সিমটমস আছে, শীত ভাব এবং জ্বরের আগে ও সময় রোগীর মধ্যে অদম্য তৃষ্ণা দেখা দেয়। রোগী যখন বেশি পানি খেতে পারে না, তার মনে হয় তার শরীর শীত শীত ভাবের সাথে জ্বর আসছে। আমি তৃষ্ণাটা অত আমার নেই, অনেকদিন আগেকার, এবং চেম্বারটা না দেওয়ার শুরুতেই এটা হয়েছিল। আমি চেম্বার, পার্সোনাল চেম্বার আমার 5 বছর চলে। তো তার আগে আমার এটা 7 বছর হলো এই ধরনের জ্বরটা এসেছিল। তো তারপর থেকে না আমার জ্বরই আসেনি। ইউক্রেটিয়াম পার্কও খেয়েছি, এদিকে 5 বছর পরে আমার ইদানিং ব্রায়োনিয়ার লক্ষণ ছিল। ব্রায়োনিয়া খাওয়ার পরে রাস্টাক্স এসেছিল। রাস্টাক্স আর ব্রায়োনিয়া কি জানি পর পর চলে আসে আমি যত পেশেন্ট দেখেছি। তো যাই হোক, তাতে আমি এখন কিউরেবল। তো সেই জ্বরের পর থেকে আমার তেমন কোনো ভীষণভাবে জ্বরটা আসেনি। আর এখানে জ্বরের ক্ষেত্রে এখানে বেলেডোনার সাথে তুলনা করতে বলেছেন। এখানে বেলেডোনাকে জ্বরের ক্ষেত্রে বা যে কোনো রোগের ক্ষেত্রে একে নির্লজ্জ বলা হয়। কারণ এখানে কি বলেছে কোথাও আমি ভালোভাবে শুনেছিলাম, বেলেডোনার সঙ্গে কি এখানে কম্পেয়ার করতে বলেছেন স্যার, সালাউদ্দিন স্যার? জি জি, বেলাডোনার ক্ষেত্রে কম্পেয়ার করতে বলেছেন, আমি দেখছি আবার। তো এই এই বেলেডোনার যেমন হঠাৎ করে চলে আসে আবার চলে যায়, জ্বরটা ঘাম দিয়ে চলে যাবে, মনে হবে যে পেশেন্ট মনে করবে যে আর তার জ্বরটা আসবে না, আমি মনে হয় মুক্তি পেয়ে গেলাম, চলে গেলাম। কিন্তু এই বেলেডোনা পাওয়ার ক্ষেত্রে এমনটা না। বেলেডোনা জানি মাথাটা বেশি গরম থাকে, চোখ মুখ লাল ফনফনে দেখায়। বেলেডোনা এটা সিমটমস থাকে, আর এর মধ্যে সেটা থাকে না। তো ব্যথার কথা বলা আর হচ্ছে, ব্যথাটা দ্রুত আসে দ্রুত চলে যায়। এতে ব্যথাটা, আছে হ্যাঁ, ব্যথাটা দ্রুত আসে দ্রুত চলে যায়। ম্যাকফসে আছে। ম্যাকফর, বেলাডোনা, ম্যাকফসের সাথে এর তুলনা করতে বলেছেন। হ্যাঁ, ব্যথা দ্রুত আসে দ্রুত চলে যায়, এই লক্ষণ। হ্যাঁ, তো ম্যাকফসের কে না ফিজিক্যাল জেনারেল চ্যাপ্টারে ব্যথা দ্রুত আসে দ্রুত চলে যায়, বেলাডোনা আর নিউপেট্রোপার্কো আর হলো ম্যাকফস, এই তিনটা। পেইন, আমরা এর ম্যাকফসের এতে পাই স্নায়ুশুল ব্যথা, শুল ব্যথা থাকে, স্নায়ুশুল থাকে। আর তার সাথে ব্যথার সাথে কি থাকে, আক্ষেপ থাকে। আর মেন যেটা হচ্ছে ম্যাকফসের ব্যথার সাথে এই চাপে উপশম থাকে। আর এর সব কিছুই ঠান্ডায় ঠান্ডায় বাড়ে, উত্তাপে আরাম হয়। আর এর ব্যথাটা চাপে উপশম হয়, যেটা আমাদের ইকুয়েটাম পারফে নেই। কিন্তু ওই যে এর একটা ক্র্যাম্পিং পেন থাকে, আর ঠান্ডা বাতাসে একদম
অত্যন্ত ভীতি থাকে, দেহ খোলা রাখতে পারে না। যদিও ইউপোটিয়াম পার্কে শীত শীত ভাব এসে জ্বরটা থাকে, জ্বরটা হওয়ার সময় শীত শীত ভাব লেগে জ্বরটা হয়। আর এই ম্যাকফসের দেহটা খোলা রাখতে পারে না, এর এত ভয় এই ঠান্ডাতে। আর স্নান করতে পারে না, কোনো কিছু ধুতে পারে না, মানে জলে স্পর্শ করতে পারে না, এরকম একটা দুর্বল থাকে, ক্লান্তি থাকে। এই ম্যাকফস সম্পর্কে এটুকু জানি, ম্যাকফসের সাথে এর ইউপোটিয়াম পার্কটা সম্পূর্ণ আলাদা, যদিও একটুখানি এতে আছে, তো এই সিমটমসটা থাকবে না ইউপোটিয়াম পার্কতে। আর রাস্টক্স তো আমরা সবাই জানি, রাস্টক্স এর ছটপট করতে থাকবে, কারণ এর ছটপট করলে ভালো থাকে, চুপচাপ থাকতে পারে না। চুপচাপে এর অ্যাগ্রাভেশন, আর নড়াচড়ায় এর অ্যামিলেশন, গ্রাইনিয়ার অপোজিট। এই রাস্টক্সের যাই হোক না কেন, ও চুপচাপ থাকবে না। আচ্ছা, আমাদের শফিক স্যার আসার মনে হয় টাইম হয়ে গেছে। শফিক স্যার যদি চলে আসেন তাহলে বলতে থাকবেন, কারণ আমি হোমিওপ্যাথিতে একেবারে সদ্যজাত শিশু, কিছুই জানি না, বুঝি না। শফিক স্যারের টাইম আমি নষ্ট করতে চাই না, স্যার যদি চলে আসেন বলতে থাকবেন। তিনি ঠিক হয়েছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজিজ স্যারও আমাদের মধ্যে রয়েছেন। আজিজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আপনিও আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন স্যার, প্লিজ। জি স্যার, শফিক স্যার বলেন স্যার। আমাদের শ্রদ্ধেয় আজিজ স্যার আছেন। ক্লাসের শুরুতেই দেখেছিলাম আমাদের ফারুক স্যারও উপস্থিত ছিলেন। জি স্যার। ওনার বিশেষ ব্যস্ততার কারণে উনি অনুপস্থিত, এর জন্য আমরা ওনাকে খুব মিস করছি। গত দিনের ক্লাসে আমাদের আজিজ স্যারকে খুব মিস করেছি। স্যার আজকে আছেন, কিন্তু এসেছেন, শেষে এসেছেন। যাই হোক, তথাপি উনি এসেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আর অনেকেই আছেন। দেখুন, আমরা যে মেডিসিনটা যেটা পড়ছিলাম, ইফেটোরিয়া পারফো, ঠিক আছে, এই মেডিসিনটার প্রয়োগ নিত্য নতুনই হয়ে থাকে, মানে নিত্যদিনই হয়ে থাকে। হ্যাঁ, বিশেষ করে যারা আপু ফোন দিয়েছে, ফোনটা রিসিভ করো। সরি, একটা ফোন আসছিল। তো এই মেডিসিনটা বিশেষ করে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন যখন চলে, এই সিচুয়েশন গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এই ইকুয়েটোরিয়া পারফোরেটে পেশেন্ট গুলো অনেক পেয়েছিলাম। তো এর লক্ষণগুলো বিশেষ করে এর থাকে হাড়ে ব্যথা থাকে, হাড় ভেঙে ফেলেছে এরকম ব্যথা, প্রচন্ড পরিমাণ তার ব্যথা হবে। ঠিক আছে, ব্যথা তার এই ব্যথার কারণে সে অনেক সময় দেখা যাচ্ছে যে অস্থির হয়ে যাবে। ঠিক আছে, সে স্থির থাকতে পারবে না, একটা ব্যাপার। আর একটা ব্যাপার, এর সাথে আপনার ডিহাইড্রেশনের একটা সম্পর্ক থাকে, প্রচুর পরিমাণ পানি স্বল্পতা দেখা যায়। ঠিক আছে, একটা এই আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই সাথে এর কনস্টিপেশনও থাকতে পারে, যেহেতু পানি স্বল্পতা দেখা দিবে, সেই সাথে আপনার হচ্ছে কনস্টিপেশনও থাকতে পারে। এগুলি গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর একটা গুরুত্বপূর্ণ যেটা জায়গা, সেটা হচ্ছে, এটা হচ্ছে মাথার বাম দিকে দেখা যাচ্ছে যে একটা অবসন্ন ভাব, মনে হচ্ছে বাঁ দিকে পড়ে যাবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে, মাথা ঘূর্ণন ভাব থাকে, এরকম এই ইকুয়েটোরিয়া পারফোর থাকে, এটা একটা ব্যাপার থাকে। আবার ব্যথাটা আবার চোখের যে তারা যেটা আছে, সেখানে দেখার অস্বস্তিকর একটা ব্যথার কথাটাও বলা হয়েছে। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। তবে সর্বপ্রথমে আমাকে যেটা মনে রাখতে হবে, সর্বাঙ্গে কেমন হাড় ভাঙ্গা ব্যথা, এইটা গুরুত্বপূর্ণ কথা, এইটা মনে রাখবেন। ঠিক আছে,
তো এখানে অনেক ব্যাপারগুলো আসছিল। আর এটার হচ্ছে জ্বরের পূর্বে শীত শীত বোধ অনুভূত হবে। এটা কখন শীত শীত বোধ অনুভূত হবে? এটা সকাল 7টা থেকে 9টার মধ্যে সাধারণত এটা শীতের আগমনটা বেশি হয়ে থাকে, ঠিক আছে? এটা হয়ে থাকে এবং সেই সাথে পানির পিপাসাও কিন্তু থাকে। তার পানির পিপাসাটাও আসবে, কিন্তু সে পানি খাইতে পারে না। পানি যদি সে যদি বেশি যদি খায় তাহলে তার বমি বমি হয়ে যেতে পারে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। সেই সাথে তার জ্বর যদি থাকে, পিপাসা যদি থাকে, তাহলে তার কাশি থাকবে, ঠিক আছে? এগুলি আমি বলছি পরবর্তীতে, এগুলি সব শেষে একটা সারমর্ম বলে দিব। তো তার হচ্ছে কাশি থাকবে। কাশিটা কেমন? অ্যাজ লাইক ব্রায়োনিয়ার মতো এরকম মনে হবে। সে যখন কাশি দিবে তখন হাত দিয়ে বুকে সাপোর্ট দিতে হবে, বুক চেপে ধরতে হবে, এইরকম একটা কাশি। তবে এখানে ব্রায়োনিয়ার সাথে একটু ডিফারেন্সটা হলো কি, ব্রায়োনিয়ার ঠোঁটটাও শুকিয়ে যাবে, এরও হচ্ছে ডিহাইড্রেশনের কারণে এটাও ঠোঁট শুকিয়ে যাবে, পানি পিপাসা থাকবে। ব্রায়োনিয়া প্রচুর পরিমাণ পানি খাবে, কিন্তু এই প্রচুর পরিমাণ পানি খেতে পারবে না, একটা ব্যাপার স্যাপার থাকবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, ব্রায়োনিয়া চুপচাপ পড়ে থাকবে, একদম অলস, মনে হচ্ছে নির্জীবের মতো পড়ে আছে। তার ঠোঁট টুট সব শুকিয়ে গেছে, টোটাল শরীরে তার দেখা যাচ্ছে একটা ডিহাইড্রেশন, একটা ছাপ থাকবে। হ্যাঁ, তো সে চুপচাপ থাকতে ভালোবাসে, তার গায়ে জ্বর থাকবে এবং কাশি দিলে তার বুকে ব্যথা করবে, এটা ঠিক আছে। কিন্তু এই ইউপোটোরিয়া পারফর হচ্ছে পেশেন্টের যার কাশি আছে, এই এতটাই হতভাগা যে ওর যে ব্যথা, সেই ব্যথাতে সে কি করতে পারবে না, ব্রায়নের মধ্যে চুপচাপ থাকে না, সে হচ্ছে একটু নড়াচড়া করতে চায়, অর্থাৎ সে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে নড়াচড়া করে, ঠিক আছে? এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা মনে রাখবেন। এখন প্যান্ডেমিক সিচুয়েশনে কেন এই রোগীটা বেশি পেয়েছিলাম সেটার মানে এখন একটু বলি। আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন যখন চলেছিল, আমরা জানি আমাদের দেশে বিশেষ করে যেখানে জলাধার বেশি আছে, স্পেশালি দেখা যাচ্ছে নোংরা পানি যেখানে জমে, সেই জায়গাটা ঢাকা শহর। ঢাকার শহরে দেখা যায় প্রত্যেক বছর একটা সিজন চলে আসে, বিশেষ করে আমাদের এই দেশে যখন বর্ষাকাল যখন চলে, ঠিক সেরকম সময়ে বা তার একটু আগে পিছে ঢাকার শহরে প্রচুর পরিমাণ আপনার হচ্ছে ডেঙ্গু হয়। আপনারা মনে হয় সবাই জানেন যে ডেঙ্গু হয়। ডেঙ্গুর লক্ষণগুলো আপনি মিলিয়ে দেখবেন, 100%-এর মধ্যে 100% বলবো না, মোটামুটি 85% এই ইউপোটোরিয়া পারফো হচ্ছে কাভারেজ করে, ঠিক আছে? তো গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্যান্ডেমিক সিচুয়েশনে জ্বর হলে তখন তো আর মনে করেন যে ওই ডাক্তার তো আর রুগীর কাছে যায় নাই, কাঁচের ওয়াল দিয়ে বেড়া দিয়ে মনে করেন দূর থেকে রুগী দেখছে, জ্বর হয়েছে কোয়ারেন্টাইনে রাখছে। তো এখন আমরা তো হতভাগা হোমিওপ্যাথিক ডাক্তার, হতভাগা হোমিওপ্যাথিক ডাক্তারদের তো আর করোনা নাই, ছিল নাকি? যারা প্র্যাকটিস করেন তারা করোনার ভয়ে দূরে দূরে ছিলেন। যাই হোক, আমার হোমিওপ্যাথ ডাক্তারগুলো তখন সেই সময় ফেসবুকে কিছু স্ট্যাটাস দেখছিলাম, যে ওই স্ট্যাটাস বলতে এক ভদ্রলোকের একটা সাইনবোর্ড হচ্ছে মানে হয়েছিল, ভাইরাল হয়েছিল। তো সেখানে লেখা ছিল যে এখানে করোনার চিকিৎসা দেওয়া হয়, করোনার হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয়। তো সেটা ট্রোল করে অল ওভার বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে এটা ছড়িয়ে পড়েছিল, একটা ব্যাপার। তো প্রকৃত পক্ষেই তাই, হোমিওপ্যাথি তো বিশেষ কোনো রোগের চিকিৎসা করে না, তাই না? হোমিওপ্যাথি চিকিৎসা করে কার? রোগীর। রোগীর কি সমস্যা হচ্ছে, সিমটম ওয়াইজ। তা আমাদের কাছে সেই সময়, আমি আমার ওস্তাদের চেম্বারে ছিলাম সেই সময়, আলহামদুলিল্লাহ প্রশাসনিক কারণে আমাদের অ্যাপ্রন পরে যেতে হতো চেম্বারে। আমাদের ফারুক স্যার চলে এসেছেন, তা ফারুক স্যারকেও শুভেচ্ছা জানাবো। আমি একটা গল্পে গল্পে আর কি কি শেয়ার করছিলাম। হ্যাঁ, অবশ্যই শুরু করেন। আসলে ওই শফিক স্যার, আসলে আজকে আমার প্রস্তুতি খুবই কম। আমি শুধু আজকে আপনাদের সাথে একটু শরীর হয়েছি শুনের জন্য, ফাঁকে ফাঁকে দেন না, কল আসলে কাটে দিতে হয় আমার একটু ব্যস্ততার কারণে, বুঝছেন? কিছু মনে করেন না কেউ, কেমন? স্যার ইনশাল্লাহ শুনেন, চালাই যান। স্যার শুনেন, ঘটনা হচ্ছে পরে আপনার সাথে এটা নিয়ে কথা হবে, পরে পরে আপনার সাথে এটা নিয়ে যুদ্ধ হবে স্যার। আপনার ফোন বারবার আসে আর আপনার কেটে দিতে হয়, সেটার জন্য যুদ্ধ হবে। যাই হোক স্যার, আপনি প্রস্তুতি নিয়ে থাকেন, যুদ্ধের প্রস্তুতি, আপনার সাথে আমার বাগবিতণ্ডার যুদ্ধ আর কি। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম,
এই পেশেন্ট গুলো দেখা যাচ্ছে অ্যাভেলেবল আসে। কি হয়েছে, ঢাকা থেকে প্যান্ডেমিক সিচুয়েশন, ওরা দেখা যাচ্ছে যে লকডাউন দিয়ে দিচ্ছে, ওরা বাসায় চলে আসছে, কিন্তু সাথে দেখা যাচ্ছে কি নিয়ে আসছে, ডেঙ্গু সাথে করে নিয়ে চলে আসছে, ডেঙ্গু সাথে করে নিয়ে চলে আসছে। হ্যাঁ, ডেঙ্গুর পেশেন্ট গুলোকে যে অনেকে, আবার অনেক ডাক্তার আছে অন্ধের মতো দেখা যাচ্ছে ইপেটোরিয়া পারফো খাওয়ায় দেয়। ইপেটোরিয়া পারফো খাওয়াই দিলে যে ডেঙ্গু ভালো হবে এমনটি না। ডেঙ্গুর পেশেন্টের লক্ষণগুলোতে অনেক পেশেন্টকে শুধুমাত্র রাস্টক্স দিয়েও ভালো হয়ে গেছে, রাস্টক্সেও চলে গেছে, বেলোডোনার পরবর্তীতে দেখা যাচ্ছে ব্রায়োনিয়া দিয়েও ভালো হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে টোটালি আমাদের সিমটম ওয়াইজ দেখা যাচ্ছে যে এই ট্রিটমেন্ট গুলো দিতে হয়েছে। ইকুয়েটোরিয়া পারফোর ব্যাপারটা এরকম দেখাবে, আপনার ডিহাইড্রেশন থাকবে এবং সেই সাথে তার কাশি থাকতে পারে, জ্বর থাকতে পারে, এবং কাশি দেওয়ার সময় সে বুকে হাত দিয়ে ব্রায়োনিয়ার মতো হচ্ছে কাশি দিবে, একটা ব্যাপার এটা থাকবে। আর যদি আপনার প্লাটিলেটটা আপনার যদি কাউন্টের যদি সেই সময় করতে যদি দেওয়া হতো, তাহলে দেখা যাচ্ছে ইমব্যালেন্স যেটা থাকে আর কি, আমরা যেটা দেখেছি ডেঙ্গুতে, ঠিক তেমনটি হচ্ছে আপনার হচ্ছে এই ইউপেটোরিয়াতে পারফরতে আপনি ক্লিনিক্যাল রিপোর্ট গুলো যদি চান তাহলে দেখে এটা পাবেন। অনেক পেশেন্ট পেয়েছি দেখা যাচ্ছে যে এই আপনার প্ল্যাটিলেটেড ইমব্যালেন্স এই কারণে দেখা যাচ্ছে যে তাদেরকে পথ্য কিছু দিতে হয়েছে, তাদেরকে পেঁপের তরকারি খেতে দেওয়া হয়েছে, তাদেরকে ঝোল বেশি খেতে বলা হয়েছে, এরকম ব্যাপার। যেগুলি খাবারগুলো সহজ পাচ্য সেই খাবারগুলো খেতে বলা হয়েছে, তাদের কনস্টিপেশন গুলো যাতে কাভার করে, এরকম ব্যাপারগুলো ছিল। মানে আপনার মেডিসিনের সাথে পথ্যটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ঠিক আছে। সেই সময় একটু চর্বি জাতীয় জিনিসগুলো একটু কম খেতে বলতে হবে, যাতে দেখা তার ডিহাইড্রেশনটা মানে কাভারেজ হয়ে যায়। এবং সেই সাথে পেশেন্টকে আপনি দেখা যাচ্ছে তার অনেক বেশি পিপাসা লাগছে, যদি তার সমস্যা যদি না থাকে তাহলে তাকে গ্লুকোজ পানি, স্যালাইন পানি এটা খেতে বলতে হবে, একটা ব্যাপার। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখব যে হাড়ের মধ্যে ব্যথা, এই ব্যথাটা, এই হাড়ের মধ্যে ব্যথা শব্দটা যদি আপনার পেশেন্ট যদি বলে ব্যথাটা কোথায়, হাড়ের মধ্যে, তাহলে এইখানে আর কোনো প্রশ্ন আমি সাধারণত শুনি না, আমার ওস্তাদের এটা দেওয়া দীক্ষা। হাড়ের মধ্যে ব্যথা, হাড়ে ভেঙে ফেলছে এরকম ব্যথা, কোনো কথা ছাড়া ইউপেটোরিয়া পারফো দিয়ে দিবে, আমার স্যার এভাবে বলতো, হ্যাঁ আমার ওস্তাদ। তো যাই হোক, আমি কখনো দিয়ে এই জায়গাতে ব্যর্থ হই নাই, এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি দিলাম। আর রাস্টক্সের ব্যথা হলো চাবানো কামড়ানো ব্যথা, এটা পেশিতে ব্যথা, মাংস পেশিতে ব্যথা, রাত্রিতে বৃদ্ধি পাবে, সে ছটফট করবে, রাস্টক্সের ব্যথাটা। তাহলে এটা রাত্রিতে অথবা রেস্টে হচ্ছে রাস্টক্সের ব্যথাটা বৃদ্ধি পাবে, এই একটা ব্যাপার। আর রাস্টক্সের জ্বরের পিছনের হিস্ট্রি গুলো তো থাকে, বৃষ্টির জলে ভেজা বা স্যাঁতসেঁতে পরিবেশে থাকা, এইগুলো আমরা তো কমন সিমটম গুলো জানি, এবং সেই সাথে রাস্টক্সের হাসি থাকবে, এগুলা ব্যাপারগুলো আমরা কমনলি ভাবে জানি। তাহলে এইখানে আমরা এটা দেখব। আর ব্রায়োনিয়াতে কি দেখব, ব্রায়োনিয়াতেও কাশি আছে, এটাতেও কাশি আছে, ব্রায়োনিয়াতেও ব্যথা আছে, কিন্তু ব্রায়োনিয়াতে হাড়ের মধ্যে ব্যথা নেই, ঠিক আছে। এমনি শরীরে ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু হাড়ের মধ্যে ব্যথা নাই। আপনি ইউপেটোরিয়া পারফের ব্যথা আপনি যেখানেই বলবেন সেখানে বলবে হাড়ের মধ্যে ব্যথা। যদি মাথা ব্যথা যদি বলে, বলুন মাথার খুলির মধ্যে ব্যথা করতেছে। খুলি তো আমরা যেটা আমাদের গ্রাম্য ভাষায় এটা বললাম আর কি, যেটা আমরা দেখি আর কি। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যথাটা কোথায় হবে, আমাদের যেটা মানে মাথার যেটা হাড়, সে হাড়ের মধ্যেও ব্যথা হবে, অর্থাৎ এর ব্যথাটা হাড়ের মধ্যে, এটা গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করবে, এটা মনে রাখবেন, হ্যাঁ। আর আর হচ্ছে ওইদিকে যে আরেকটা কথা বলা হচ্ছিল এখানে, মার্কসলের সাথে ডিফারেন্স, মার্কসলের ব্যাপারটা আর এটার ব্যাপারের মধ্যে মানে ফার ডিফারেন্স। কারণ মার্কসলের ব্যাপারটা হচ্ছে উভকাতর পেশেন্ট, উপকাতর পেশেন্ট, ও শীতেও দেখা যাচ্ছে সে অসুস্থ থাকে, গরমেও অসুস্থ থাকে, ওর মানে এপারেও জ্বালা ওপারেও জ্বালা আর কি, কোথাও যে শান্তি নাই আর কি, সে অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে। একটা ব্যাপার, তার জিহ্বাতে হচ্ছে সাধারণত ইয়ে থাকে, দাঁতের ছাপ থাকে, এবং সেই সাথে তার মুখ থেকে দুর্গন্ধ আসে, এবং দেখা যাচ্ছে রাত্রিতে তার মুখ থেকে কথা বলতে গেলে অনেক সময় দেখা লালা ঝরে পড়ছে। অনেক বাচ্চা আমরা পাবো যে কথা বলছে, মুখ থেকে টপাস করে একটু লালা ঝরে পড়ছে, এরকম সে যখন ঘুমায়, তো সে যখন ঘুমায় তখন দেখা যাচ্ছে যে কি হয়, তার মুখ দিয়ে দেখা যাচ্ছে, মুখের কানিতে দেখা যাচ্ছে যে একরকম দেখা যাচ্ছে রাতের নালা পরে, সকালে দেখা যাচ্ছে সাদা একটা স্পট পড়ে থাকে, ঠিক আছে। তো এইটা আমরা দেখবো মার্কসলে পেশেন্টটা আমরা এটা পাবো, ঠিক আছে, এইটা একটা ব্যাপার।
আর আমাদের ম্যাম তো সুন্দরভাবে ম্যাকফসের কথাটা বলে দিয়েছেন। ম্যাকফসের যে পেশেন্টের যেটা ব্যথা সেটা হলো চাপলে উপশম একটা ব্যাপারগুলো থাকে, যে উনি যে বলেছেন সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আর কি, আলহামদুলিল্লাহ। তো এইটা আমরা গুরুত্ব সহকারে দেখবো, ঠিক আছে। তো আমাদের মোস্তাফিজুর রহমান ফারুক স্যার এসেছেন। মোস্তাফিজুর রহমান ফারুক স্যার উনি প্রয়োজনীয় আর কথাগুলো বলবেন। তো এখন আপনারা আমি যে কথাগুলো বললাম একটু রাখবেন, মাথায় রাখবেন। আমাদের স্যার প্রয়োজনে কিছু বলার থাকলে স্যার একটু বলবেন, প্লিজ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা হোক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা আলোচনা করছেন আমাদের শফিক স্যার। ইউপ্রেডিয়াম ফার্পো আসলে খুব একটা বড় মেডিসিন, ব্যাপারটা এমন না, কিন্তু খুব নির্দিষ্ট ক্ষেত্রে মানে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারলে আমাদের মানে সুন্দর একটা রেজাল্ট আসে। আমরা ইতিমধ্যে শফিক স্যারের আমাদের আলোচনা থেকে বা আমাদের সালাউদ্দিন স্যারের আলোচনা থেকে একটাই কথা আমরা বুঝছি, যেটা হচ্ছে যে আমরা সাধারণত সচরাচর আমরা কি করি, ডেঙ্গু ফিভার হইলে আমরা দেখা যায় যে ইউপ্রেডিয়াম ফার্পোটা আমরা ফলো করি। হ্যাঁ, ঠিক আছে, মানে হাড় ভাঙা একটা ব্যথা, যেটা মানে একদম কমন সিমটম। রোগী যদি বলে আমার মানে জ্বরের সাথে যদি বলে আমার হাড়ের ভিতরে ব্যথা, তাহলে সর্বপ্রথম যে ওষুধটা আমরা স্মরণ করি সেটা ইউপেটিএম ফার্পো। দেখেন, ইউপেটিএম ফার্পোতে আপনার যে একটা ফেইন হয়, এটা ব্রোকেন ফেইন অ্যাজিভ, মানে যেটা হাড় ভেঙে ফেলার মতো, মানে এটা হচ্ছে যে ব্রোকেন ফেইন, ভেঙে ফেলার মতো ব্যথা আর কি, ভেঙে ফেলার মতো ব্যথা। এই ব্যথাতে আমরা সচরাচর মানে এই রবিন মরফিতে ব্রাইনিয়া, ইউভেটিয়াম পারপো, পপুলাস, ইন্ডিকাস, এই 3টে মেডিসিন আমরা পাই। এই একটা ব্যাপার। আরেকটা দেখেন, ব্রোকেন পেইন অ্যাজ ইফ বোনস, মানে মানে হাড়ের ভিতরে মানে ভেঙে ফেলার মতো ব্যথা। এই সিমটমে আমরা যেটা মানে যে লক্ষণগুলো ফার্স্ট গ্রেডে পাই, এখানে মানে সেকেন্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন আছে। ফার্স্ট গ্রেডের মেডিসিন আমাদের বেলোডোনা, পপুলাস ইন্ডিকাস, ইউপেটিয়াম ফার্পো, ইগনিশিয়া, ফসফরাস। আপনার দেখে যে টোটালি 5টা মেডিসিন আমাদের ফার্স্ট গ্রেডের মেডিসিন। তা আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে আমরা যখন আমার কাছে একটা রুগী আসে, আসার পরে রুগী যদি বলে যে আমার কয়েকদিন থেকে জ্বর, শরীর আগে ম্যাচ ম্যাচ করতে, এখন হাড়ে ব্যথা করে, তখন আমি সর্বপ্রথম ইউপেটিয়াম ফার্পোটাকে ফলো করি। এই একটা ব্যাপার, আপনারা ফলো করতে পারেন, ইনশাল্লাহ এটা আপনাদেরকে নিরাশ করবে না। একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার, যদি ডেঙ্গু ফিভার নিশ্চিত হয়, ইউপেটিয়াম ফার্পোর লক্ষণ যেটা শুধু ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে না, এই হাড় ভাঙা ব্যথা, এই হাড় ভেঙে ফেলার মতো ব্যথা, এই একটা লক্ষণে আপনার দেখে যে যদি ইনফ্লুয়েঞ্জা, যেটা হাঁচি কাশি সর্দির সাথে মানে হাড়ে ব্যথা থাকে, এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেটা ইনফ্লুয়েঞ্জাম একটা মেডিসিন আছে, ওই ক্ষেত্রেও ওইটা ইউজ হয়। তবে আমাদের ইউপেটিয়াম ফার্পোর একটা মাত্র সিমটম সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাড় ভাঙার ব্যথা। তো হাড় ভাঙার ব্যথা ক্ষেত্রে, হাড়ের ব্যথার ক্ষেত্রে আমরা বিশেষ করে মার্কসলের ক্ষেত্রে একটা ডিফারেন্স বা ব্রাইনের ক্ষেত্রে ডিফারেন্স করার কথা বলা হয়েছে। আমরা ম্যাজেরিয়াম এবং কি মার্কসলে আমরা দেখি যে আমাদের যে ফিমের যে বোনটা আছে আর কি, মানে পায়ের যে ফিমের বোনটা একদম মানে লম্বা, যে অস্থিটা আর কি, ওইটার উপর ওইখানে ব্যথা করলে আমরা আমাদের মার্কসল এবং আমাদের ম্যাজেরিয়াম, এই 2টা মেডিসিন স্মরণ করি। তো মার্কসলের ক্ষেত্রে স্যার বলেছেন যে দেখে যে মার্কসল একটা সিপিলিটিক মেডিসিন। ইউপিটিএম ফার্পোরও কিছু সিপিলিটিক গুণাবলী আছে, যার কারণে এখানে মার্কসলের সাথে কিছু পার্থক্য এখানে আছে। তো মার্কসল ব্যথাটা রাত্রে, সিপিলিটিক মেডিসিনের সমস্ত লক্ষণ রাত্রে প্রকাশ পায়, আপনারা সবাই জানেন। আর সাইকোটিক মেডিসিনের সমস্ত লক্ষণ দিনে প্রকাশ পায়। মানে পুরো একদম মানে সকাল থেকে শুরু করি একদম সূর্য অস্ত পর্যন্ত যে সময় লক্ষণটা বৃদ্ধি পায়, এটা সাইকোটিক লক্ষণ। আর এমনকি রাত শুরু হওয়ার শুরু থেকে একদম ভোর হওয়া অবধি যে ব্যথাটা আমরা পাই, সেটা আমাদের সিফিলিটিক মাইজমের একটা লক্ষণ, একটা ব্যাপার। আর এক্ষেত্রে আমরা মার্কসল সর্বপ্রথম রাত্রে বৃদ্ধি পায়, কারণ সিপিলিনাম সরাসরি সিপিলিসের জীবাণু থেকে নেওয়া হয়। এরপরে মার্কারিটা সবচেয়ে সমৃদ্ধ সিফিলিটিক মেডিসিন হিসাবে। আর মেডিসিনটা উভয় কাতর, আপনার দেখে যে মানে গরমও বাড়ে, ঠান্ডাও বাড়ে। এর পরবর্তীতে আমরা যেটা মানে মার্কসলের ক্ষেত্রে আমরা যেটা পাই, সেটা আমরা রাত্রের দিকে যেমন বৃদ্ধি পাই, তেমন পানির একটা পিপাসা থাকে, জিহ্বাটা সরস থাকে, জিহ্বার উপরে দাঁতের চাপ থাকে, যেটা আমরা আর্সেনিক অ্যালবাম, সিলেরোনিয়াম, রাস্টক্স, এই লক্ষণগুলোতে আমরা পাই, জিহ্বার উপরে দাঁতের একটা চাপ থাকে। এই 3টা মেডিসিন আমরা পাই। আবার দেখে যে মার্কসলে আরেকটা লক্ষণ পাই, মুখের দুর্গন্ধ হয়, একটা ব্যাপার। আর রুগী দেখে যে পানির খুব একটা পিপাসা থাকে,
মানে এই জিনিসটা আমরা মানে দেখি মানে জিহ্বা সরস কিন্তু পানি পিপাসা থাকে। এই সিম্পটম গুলা মার্কসলকে ইন্ডিকেশন করে। তারপরে আমরা রাত্রের বেলা যদি জ্বর আমরা দেখি এ একটা ব্যাপার। আর ইউফিডিয়াম ফারফোর জ্বর কখন হবে? সকাল ৭টা থেকে আপনার দেখে সকাল ৯টার মধ্যে একটা মানে দেখে যে শীতের একটা আগমন ঘটি এর পরবর্তীতে তার উত্তাপ অবস্থা পরে আসে। তবে সর্বক্ষণিক এটা পিপাসা থাকে। তাইলে পিপাসা আমরা ব্রাইনিয়াতে দেখতে পাই, পিপাসা মার্কসলে দেখতে পাই, পিপাসা আমাদের ইউপেটিএম ফারফোতেও দেখতে পাই। ইউটিএম ফারফোরতে দেখে যে পিপাসাটা দেখে যে আপনার মানে এ এখন যেটা থাকে মার্কসলের পিপাসা আপনার দেখে জিহ্বার স্বরের সাথে মুখে লালার সাথে আমরা মার্কসলের পিপাসা পাই, ব্রাইনের পিপাসা পাই একসাথে অনেক পরিমাণে পানি পান করে। আর ব্রাইনিয়ার একটা লক্ষণ খুব নির্দিষ্ট সেটা হচ্ছে রুগী একদম নড়তে চায় না। মানে একদম সামান্য একটু যদি নড়াচড়া হয় তাতে রোগ বৃদ্ধি পায়। সামান্যতম নড়াচড়ায় রোগ বৃদ্ধি পায়। একটা কথা মানে ব্রাইনের ক্ষেত্রে নির্দিষ্ট। আর ব্রাইনের ক্ষেত্রে প্রাতঃকালীন একটা বৃদ্ধি পায়। যদিও ইউপেটিএম ফারবোতে সকাল মানে ৭টা থেকে ৯টার মধ্যে একটা শীতের আগমন হয়ে জ্বর দেখা দেয়। এটার সাথে পিত্তবমি থাকে। এটা আমরা ব্রাইনের ক্ষেত্রেও কিছুটা দেখতে পাই। আবার শুকনো কাশি থাকে। কাশির সাথে মানে ব্রাইনিয়ার লক্ষণ যেটা বুকের মাঝে হাত দিয়ে চেপে ধরে এটা আমরা ইউপেটিএম পারবো পাই। এ একটা ব্যাপার। আবার মাথা ঘোরার একটা লক্ষণ থাকে। ব্রাইনিয়ার রোগীতে কি হবে? ব্রাইনিয়ার রোগী জ্বর যখন দেখা দেবে তখন ঘুম থেকে সে উঠতে চাইবে না। ঘুম থেকে উঠলে সামান্য নড়াচড়া করলে তার লক্ষণ বৃদ্ধি পায়। ঘুম থেকে উঠলেই তার মাথা চক্কর দিবে, সাথে বমি হবে। এর পরবর্তীতে কনস্টিপেশন এর যে একটা ব্যাপার-স্যাপার সেটা আমরা মার্কসেলও পাই না। আমাদের দেখা যায় ইউপেটিএম ফারবোতে সুনির্দিষ্ট কোনো কনস্টিপেশন বা স্টুলের কথা কোথাও আমি বইতে পাই নাই। এ একটা ব্যাপার আমরা দেখতে পাবো। তাইলে আমরা ব্রাইনিয়া, মার্কসল এবং ইউপেটিয়াম আমরা একটু পার্থক্য যেটা আমরা যতটুকু পারছি এটা একদম স্পষ্ট। সেটা কি ব্রাইনিয়া রোগীর মধ্যে আমরা যেটা পাবো জ্বর হলে মুখে একটা তিতে ভাব থাকবে এবং কি ওইটার সাথে জল প্রচুর পরিমাণে সে একসাথে প্রচুর পরিমাণে পানি পান করবে। একসাথে প্রচুর পরিমাণে পানি পান করার একটাই উদ্দেশ্য। এই যে সে অল্প পানি খাবে বারবার সে নড়াচড়া করতে হবে। এই নড়াচড়া যে তার বৃদ্ধি যার কারণে সে মানে দেখা যায় পানি পিপাসা আছে বাট সে উঠতে চায় না। এর পরবর্তী উঠে একসাথে অনেক বেশি পানি খায়। এটা হচ্ছে যে একটা ব্যাখ্যা। আর ব্রাইনিয়ার রোগীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ব্রাইনিয়ার রোগী আমরা সচরাচর যেগুলা জ্বরের ক্ষেত্রে দেখতে পাই। আমরা দেখে যে রোগী অনেক ক্ষেত্রে দেখি যে প্রচন্ড গরম। গরম থেকে আসেই ফ্রিজের পানি খেয়ে ফেলছে। এই যে গরম ভাব তার ভিতরে একটা শুকনো যে একটা মানে ড্রাইনেস আছে ওই ড্রাইনেসটা যখন সে রিমুভ করার জন্য পানি একদম বরফ শীতল পানি খায়। পানি খাওয়ার পরে তার ভিতরে যে রোগের দেখা দেয় জ্বর হোক শরীর বিষ ব্যথা হোক সর্দি হোক হাঁচি হোক মাথা ব্যথা হোক মানে যাই হোক তখন আমরা ব্রাইনিয়াটা একদম চোখখাটি প্রয়োগ করবো। এ একটা ব্যাপার। ব্রাইনের ক্ষেত্রে দ্বিতীয় যেটা মানে সামান্য নড়াচড়ায় বৃদ্ধি পায় এবং কি রুগী স্পর্শে বাড়ে কিন্তু বাট রুগীরে কিন্তু একটু ওই যে মানে এটা যেন চাপলে টিভি মানে একটু হাত পা টিভি দিলে মেসেজ করলে শক্তভাবে চেপে ধরে রাখলে একটা উপশম আমরা যেটা আমাদের রাষ্ট্রক্সে পাই সাবানি কামড়ি ব্যথা একটু টিপলে চাপলে উপশম এটা রাষ্ট্রক্সে পাই কিন্তু রাষ্ট্রক্সের ক্ষেত্রে আমরা দেখা যায় রুগী স্থির থাকলে তার রোগ যন্ত্রণা বাড়ে এবং কি সকালবেলা ঘুম থেকে উঠলে প্রথম নড়াচড়াতে কিন্তু রাষ্ট্রক্সের লক্ষণ বাড়ে যেটা আমরা এই ক্যালকুলিয়া ফ্লোরে আমরা দেখতে পাই টিউবারকুলিনাম একটা মেডিসিন আছে। এই মেডিসিনে আমরা মানে দেখে যে আমরা দেখতে পাই কি প্রথম নড়াচড়ায় বৃদ্ধি পায় রোগ লক্ষণ। এক্ষেত্রে রাস্টক্স এবং ক্যালকুলিয়া ফ্লোর এগুলো ফার্স্ট গ্রেডের মেডিসিন, টিউবারকুলিনাম সেকেন্ড গ্রেডের মেডিসিন। একটা ব্যাপার আমরা দেখতে পাই। তাইলে ব্রাইনিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম সাবানি কামবানি যেটা ব্যথা আছে এই ব্যথাটা বিশেষ করে মাসেল হয় যেটা আমাদের বিশেষ করে ইয়ের ক্ষেত্রে দেখি আমাদের মানে রাস্টক্সও আছে ব্রাইনিয়া আছে আর্নিকেতো আছে। আর্নিকেতো কিন্তু ব্রুসেট ফেইন যেটা এটা আমাদের মানে ইয়েতে আমাদের ইউপেটিয়াম ফারফোতে যেরকম আছে আর্নিকাতে একদম সুপার গ্রেডের মেডিসিন। আমাদের দেখেন ব্রুসেট পেইন যেটা মানে দেখে যে থেতলানো ব্যথা এই ব্যথার মাঝে আমাদের আর্নিকা তার পরবর্তীতে আমাদের এখানে ওলিয়েন্ডার একটা মেডিসিন আছে ওটা বিশেষ করে পাতলা পায়খানার ক্ষেত্রে ব্যবহার হয় উদরমের ক্ষেত্রে ব্যবহার হয়। আরেকটা মেডিসিন যেমন নাক্স ভূমিকা কিন্তু আপনার ব্রুসেট পেইনের মাঝে সুপার গ্রেডের মেডিসিন মানে 4 মার্কস পাওয়া রুটাও কিন্তু 4 মার্কস পাওয়া একটা মেডিসিন। এটা হচ্ছে যে একটা ব্যাপার। তাইলে আমরা এখন মানে ব্রাইনেতে আমরা কি পেলাম ওই যে সাবানি কামড়ানি ব্যথা যেখানে আমরা দেখা যাচ্ছে টিপি দিলে উপশম কিন্তু স্পর্শ বাড়ে বাট
চাপ দিলে, শক্ত করে চাপ দিলে ওই জায়গাতে মানে আক্রান্ত স্থানে শক্ত করে চাপ দিলে ব্যথার উপশম হয়। কিন্তু দেখে যে আস্তে হাত বুলেলে বা ইয়ে করলে বৃদ্ধি হয়। এটা আমরা রাষ্ট্র পেলাম, রাষ্ট্রের নড়াচড়া উপশম, ব্রাইনিয়াতে নড়াচড়ায় বৃদ্ধি। এক্ষেত্রে আমরা একটু ফাট থেকে করে নিব, এই একটা ব্যাপার। আর ব্রাইনিয়াতে কনস্টিপেশনের একটা সিমটম একদম পারফেক্টলি থাকে। আবার ব্রাইনিয়াতে মাথা ব্যথা থাকে, যেটা আমরা ইউপেটিএম পারপরও জ্বরের সাথে মাথা ব্যথা দেখি, বমি যেটা দেখি, পিত্ত বমি দেখি, ব্রাইনিয়াতে দেখি। তাহলে ব্রাইনের সাথে অধিকাংশ লক্ষণ মিল আছে। বাট হাড়ের ব্যথার ক্ষেত্রে মার্কসলের সাথে মিল আছে। মার্কসলের ক্ষেত্রে আমরা একটু পার্থক্য করলাম, প্রত্যেকটা মেডিসিনের সুনির্দিষ্ট কিছু লক্ষণ থাকে যা ওই মেডিসিন ইন্ডিকেশন করে। আমরা একটা মেডিসিনের সুনির্দিষ্ট লক্ষণ রোগ চিন্তা আমাদের মানে দেখে যে অন্তরে যে সময় স্থাপন করে নিব, তখন আমাদের একটার সাথে একটা ডিফারেন্স করা আমাদের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তাইলে আমরা যেটা দেখতে পাইলাম ব্রাইনের ক্ষেত্রে সকালবেলা প্রাতকালীন সে রুগী নড়াচড়া করতে চায় না, যার কারণে রুগী পানি পিপাসা পায় কিন্তু অনেকক্ষণ পরে পানি খায়, এই একটা ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে মাথা চক্কর দিবে, বমির ভাব হবে, বমিও হয়ে যায়, এবং কি দেখে যে রুগীর কনস্টিপেশন থাকে, পানি পিপাসা একসাথে অনেক বেশি পানি পান করতে চায়। তারপরে ওটা সাবানি বা কামড়ানি ব্যথার ক্ষেত্রে, মাসেলের পেইনের ক্ষেত্রে রুগী চাপ দিলে উপশম বোধ করে। এই লক্ষণগুলোতে আমরা ব্রাইনিয়া একদম দিব, এই একটা ব্যাপার। তাহলে ক্লিয়ার সবাই? আর দেখেন আর্নিকেতে আসি। আর্নিকেতে কিন্তু দেখা যায় ব্রুসেট পেইন, এই একটা ব্যাপার টাইফয়েডের ক্ষেত্রে, অন্যান্য লক্ষণের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আমরা একটা ব্রাইনিয়া আর্নিকের একটা ফ্যাশন, যে ফ্যাশন আপনার দেখে যে পুরো শরীরে ব্যথা, মনে যেন কে মারছে, এরকম একটা ব্যথা দেখলে একটা রুগী যখন পাই, আপনার রুগীকে যখন ধরতে যাইবেন, রুগী বলবে যে না আমাকে ধরার দরকার নেই। মানে রুগী ব্যথা পাবে, এই মানে তাকে স্পর্শ করলে ব্যথা পাবে, এই একটা মন মানুষের থাকে, যার কারণে রুগী তাকে ধরতে দেয় না। কথা বুঝছিনি? মানে তাকে যে টাচ করবেন, মানে দেখে যে ওইটা সুযোগ রুগী দিবে না। রুগী বলবে যে ঠিক আছে আপনি ওই মানে এমনি দূরে থেকে কথা বলেন। অনেক ক্ষেত্রে এরকম, মানে আমি এরকম একটা ইয়ে পড়ছি, অনেক ক্ষেত্রে বাড়িতে অনেক বয়স্ক মানুষ থাকে, তারা মানে দেখে যে শরীর বিষ ব্যথা বা এগুলো থাকে, যার কারণে উঠালে এক জায়গায় বসে থাকে। বাচ্চা কাচ্চারা মানে একটু আসছে দাদি বা দাদি বা নানিকে ধরতে যাইলে বা নানাকে ধরতে যাইলে ওনারা বাচ্চা কাচ্চাকে বলে যে এ কাছে আসিও না, কাছে আসিও না। তাইলে আপনারা সবাই বুঝে নিছেন মানে আসলে আর্নিকের কি অবস্থা। আর আর্নিকের ক্ষেত্রে আমরা যেটা বিছানা শক্ত থাকে, মানে বিছানাটা অনেক শক্ত মনে হবে, একটা ব্যাপার আমরা দেখি। আবার এটা ব্যাপটিসিয়াতেও আছে। ব্যাপটিসিয়াতে আবার কি হয়, ব্যাপটিসিয়াতে রুগী মনে করে তার শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ মানে আলাদা আলাদা রয়ে গেছে, এগুলার একসাথ করার জন্য সে চেষ্টা করে যে মনে হয় যেন আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধরনের ছড়িয়ে আছে, এটা একসাথ করার জন্য একটা চেষ্টা করে। এই একটা সিমটম দিয়ে আমরা ব্যাপটিসিয়া, আর ব্যাপটিসিয়াতে ব্রাইনিয়াতে এবং কি আরো আরো মেডিসিন আছে, আর্সেনিক আছে, মার্কসল আছে। সমস্ত মার্কসলের ক্ষেত্রেও ঘামে পছন্দ দুর্গন্ধ থাকে, সমস্ত লক্ষণ দুর্গন্ধযুক্ত। আর্সেনিকের ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত, তারপর ব্যাপটিসিয়ার ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত। তার পরবর্তীতে আপনার মানে এই আমাদের আর্নিকের ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত, কিন্তু ব্যাপটিসিয়াতে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য হয়েছে দুর্গন্ধযুক্ত। প্রত্যেকটা স্রাবে এবং প্রত্যেকটা স্রাবে দুর্গন্ধযুক্ত, এটা ব্যাপটিসিয়ার ক্ষেত্রে মনে রাখবেন। সাথে আপনার শরীর বিষ ব্যথার ক্ষেত্রে রুগী অনবরত হাত পা গোলাইতে চাইবে, মানে মনে হয় যেন তার হাত পা গুলা তার শরীর থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো একসাথ করার জন্য রুগী চেষ্টা করতেছে, হাত পা গোলাইতে চেষ্টা করে, কুকুর কুণ্ডলি হয়ে থাকে, মানে এটা সে মনে করে তার হাত পা বিভিন্ন জায়গায় আছে, যার কারণে সে একসাথ করতে চেষ্টা করে। এই একটা সিমটম আমরা ব্যাপটিসিয়াতে দেখতে পাই। আর আর্নিকাতে যে একটা ব্যাপার আপনাদের বললাম যে মানে স্পর্শে, সে স্পর্শ করার আগে সে মানে দেখে যে নিজে ভয় পায়, যার কারণে তাকে সে কেউ স্পর্শ করবে কাউকে একদম মানে কাছে ঘনাইতে দেয় না, এই একটা ব্যাপার আর্নিকেতে দেখবেন। আর দেখে যে থ্যাতলানো ব্যথার ক্ষেত্রে আর্নিকের একটা ব্যাপার। আর ফাইরিজিয়াম আমরা একটা মেডিসিন আমরা পড়ছিলাম, ফাইরিজিয়ামের ক্ষেত্রে উচ্চ জ্বরের ক্ষেত্রে আমরা ফাইরিজিয়াম ব্যবহার করি। ফাইরিজিয়ামে এরকম ব্যথা থাকে, সেপটিক ইনফেকশনের ক্ষেত্রে দেখে, অনেক ক্ষেত্রে আমরা দেখি কি, আমরা দেখে যে আপনার ডেলিভারির ক্ষেত্রে, তার দেখে যে হয়তোবা দেখে যে ডেলিভারির ক্ষেত্রে যদি কোথাও যদি মানে ফিটাস না মানে জাস্ট এটা ওই আমাদের এই প্লাসেন্টা বা কিছু একটা অংশ যদি থেকে থাকে, ফরেন বডি ওইখানে আক্রমণ করার পরে ওইখান থেকে দুর্গন্ধযুক্ত ছাপ দেখা দেয়। এটার সাথে যদি দেখে যে জ্বর, তীব্র জ্বর 103 থেকে 160 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত হইতে পারে জ্বর, এটার সাথে শরীর সাবানি কামানি ব্যথা, এগুলা মানে বুসেট পেইন যেগুলা থাকে, থাকার পরে আমরা রুগীর ক্ষেত্রে দেখবো যে রুগীর জিহ্বাটা একদম বার্নিশ কালার। প্রধান লক্ষণ রুগীর জিহ্বাটা ফাইরোজিয়ামের ক্ষেত্রে বার্নিশ কালার থাকবে, এবং কি জিহ্বার মাঝখানে একটা মানে একটা লাল একটা
রেখা থাকবে, একটা ব্যাপার আমরা পাইরিজিয়াম এর ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা যাই হোক, আমরা আসলে মানে যদিও আমরা ইউপেটিএম ফার্পা আলোচনা করতে গেছিলাম, কিন্তু হয়তোবা আমরা মানে দেখা যায় এক একটা মেডিসিনের শাখা প্রশাখায় আমরা ঢুকে পড়ছি। যাক, আপনারা যদি আসলে মানে এটা বুঝার, আপনাদের বুঝার স্বার্থে ডিফারেন্সটা করতেছি, এই একটা ব্যাপার। তাইলে আমরা ইউপেটিএম ফার্পের ক্ষেত্রে কি দেখবো, রোগীর প্রধান লক্ষণ কি? রোগী বলবে যে আমার মানে হাড়ের ভিতরে মনে হয় যেন হাড়কে ভেঙে ফেলতেছে, এরকম একটা ব্যথা থাকবে। এই ব্যথা থাকবে, সাথে রোগীর মানে মাথা ব্যথা থাকবে, সাথে কাশি থাকতে পারে, কাশির ক্ষেত্রে বুকে হাত দিতে পারে, এর পরবর্তী পিত্তবমি থাকবে, সর্বক্ষেত্রে পিপাসা থাকবে। কিন্তু সবকিছুর ছড়াই আমরা একটা লক্ষণে দেখি ইব্রাহিম পারপু ব্যবহার করব, সেটা হচ্ছে হাড় ভাঙ্গা ব্যথা। এই একটা সবাই নলেজ রাখুন। আজ যখন ডেঙ্গু ফিভার, আমরা যখন ডেঙ্গুর মানে আমরা বিশেষ করে দেখি যে ডেঙ্গুর ক্ষেত্রে প্লাটিলেট রেট অনেক কমে যায়, তখন আমরা রোগীর ক্ষেত্রে আরো কিছু তথ্য আমরা যেটা আমরা দিতে পারি। আমাদের আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে যে আমাদের ক্যারকা ফ্যাফিয়া। আপনারা সবাই নাম শুনছেন, এটা আমাদের মানে দেখে যে ফ্যাপের যে মানে ফ্যাপের ইয়ে থেকে নেওয়া হয় আর কি। একটা ক্যারেকা ফ্যাফিয়া ওষুধের নাম শুনিয়ে ফ্যাপের একটা ইয়ে আছে, ওইখান থেকে ওই মাদার টিংচারটা হয়, ওই মাদার টিংচারের সাথে দেওয়ার চেষ্টা করবেন। যদিও এটা আমরা মানে আমি যেটা বলতেছি সেটা কোনো মানে বইপত্রের কথা না, আমি এক্ষেত্রে বলতেছি এটা প্লাটিলেট কাউন্ট বৃদ্ধি করে একটা ব্যাপার। আর প্রত্যেক ক্ষেত্রে আপনার সবসময় ভিটামিন সি, যেমন আপনার লেবু রুগীকে খাইতে দিবেন, লেবু যাতে মানে বেশি খায়। জ্বরের ক্ষেত্রে লেবু খাইলে মোটামুটি রুগী একটু রিল্যাক্স হয়। আহ লেবুতে প্লাটিলেট মানে বাড়ে, এ একটা ব্যাপার। আর আরেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আমি একটা ওষুধ ব্যবহার করি, কেউ যদি কিছু মনে না করেন বলতে পারি, অ্যালিস্টোনি। এটা রুগী খুব দুর্বল হয়ে যায় এবং কি খাওয়া দাওয়ার কোনো রুচি থাকে না, খুব দুর্বলতা। আবার অনেক ক্ষেত্রে জ্বর হয়ে গেছে কিন্তু ভিতর ভিতর গায়ে গায়ে জ্বর থাকে, খাওয়া দাওয়ার রুচি থাকে না, শরীর দুর্বলতা থাকে, এগুলো কাটার জন্য আমি সাধারণত অ্যালেস্টোনিয়া মাদারটা ইউজ করি। যদিও এটা ম্যালপ্র্যাকটিস আমি মনে করি, তো তথাপি এটা উপকারী হয় বিধে আমরা বলছি। আবার আপনারা এখানে আমার কথারে মানে জাস্টিফাই করার জন্য জাজমেন্ট হিসেবে আমরা দাঁড় করাইতে চাই না, তাতে আমার সমস্যা আছে। আমি যেটা প্র্যাকটিস করি আমি এটা বলছি, মানে এটা আমি ফ্রিলি বলছি। একটা ব্যাপার, অ্যালেস্টোনিয়াটা আবার অনেক ক্ষেত্রে অনেকে ফ্যাটেন ব্যবহার করে, যেমন হুমি রিচার্ডস এর অ্যালেস্টোনিয়া মাদার যেটা আছে ফ্যাটেন্ট আকারে, এটা খুব মানে বেশি কাজ করে অন্য মাদার টিংচারের সাথে। 30 ml যেগুলো, এগুলো খুব বেশি কাজ করে। একটা আসলাম, তো এটা ব্যবহার করতে পারেন আপনারা। এটার সাথে অনেক ক্ষেত্রে আমি কি করি যে বাইকেমিক নেট্রাম সালফা ইউজ করি সাবানি কোম্পানি ব্যথার ক্ষেত্রে। এক্ষেত্রে নেট্রাম সালফা শরীরে সাবানি কোম্পানি ব্যথা এক্ষেত্রে ইউজ করতে পারেন। এটা একসাথে ইউজ করি অনেক ক্ষেত্রে। এটা আসলে দেখেন মাদার টিংচার দিই বা বায়োকেমিক দিই, এটা উপশমের জন্য দিই। পারফেক্টলি আমরা মূলত একটা মেডিসিনের সিলেকশন করি, সিলেকশন কিন্তু একটা মেডিসিন আমরা প্রয়োগ করি, কিন্তু রোগীর আনুষঙ্গিক লক্ষণ যাতে সাময়িক উপশম হয়, ভালো লাগে, ওইটা আমরা ব্যবহার করি। সাথে কিন্তু আমরা দেখে যে আমরা একটাই শক্তিকৃত ওষুধ দিই যাতে করে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হইতে পারে, ওই ওষুধের উপর নির্ভর করি আনুষঙ্গিক এই ওষুধটা দিই আর কি, এই ওষুধগুলো দিই। তাহলে আমরা আবার আরেকটা জিনিস যে সিভিয়ার পেশেন্টের ক্ষেত্রে ডেঙ্গুর আমরা অবশ্যই হসপিটালে সার্চ করব, কারণ ডেঙ্গু রোগী সবগুলা ধরে রাখতে চাইলে যদি রোগী যদি মারা যায়, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে যেমন বদনাম হবে, তেমন আপনি বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হইতে পারেন। এক্ষেত্রে রোগী সিরিয়াস অবস্থা দেখলে অবশ্যই তাকে আপনার এক্সট্রা ভাবে প্লাটিলেট দিতে হবে রক্তের। দেখা যায় প্লাটিলেটটা দিতে হবে। প্লাটিলেট রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রে রোগীর দেখা যায় প্লাটিলেট সাধারণত আমরা সবাই জানি কমপক্ষে সর্বনিম্ন 1.5 লাখ থাকতে হয়, 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত প্লাটিলেট থাকে প্লাটিলেট কাউন্টটা। যদি কোনো ক্রমে অনেক ক্ষেত্রে রোগীর কিন্তু খুব ফলস করে 20 থেকে 25 হাজারে চলে আসে, রোগীর অবস্থা তখন মৃত্যুর দ্বার প্রান্তে। আপনি এই রোগী যদি ধরে রাখেন, ধরে রাখতে গিয়ে আমি যদি হোমিও ট্রিটমেন্টটা দিতে যাই, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা মানে চরম পর্যায়ে ভুল হয়ে যেতে পারে। ওই ক্ষেত্রে রুগীরে ইমিডিয়েটলি হসপিটালে ট্রান্সফার করতে হবে একটা ব্যাপার। এর পরবর্তীতে রুগীরে ইমিডিয়েটলি প্লাটিলেটের ব্যবস্থা করি, রক্তের থেকে এটা প্লাটিলেট আলাদা করা হয়। রক্ত এক ব্যাগ দিলে প্লাটিলেটটা মানে ডাব্লিউবিসি আরবিসি এগুলো সবগুলো আলাদা করে প্লাটিলেটটা আলাদা করে নিয়ে এর শরীরে শুধু প্লাটিলেটটা দেওয়া হয়। ওই প্লাটিলেট ট্রান্সফার করার ক্ষেত্রে রুগী যখন পাওয়া বেড়ে যায়, তখন রুগী স্বস্তি অনুভব করে, রুগী তখন একটা স্টেবল হয় আর কি। তো এক্ষেত্রে আসলে সবারই অনুরোধ করব, কারণ আমাদের অনেক ক্ষেত্রে আমাদের কিছু প্র্যাকটিসের কারণে আমরা হোমিও ডাক্তাররা প্রশ্নবিদ্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের অ্যালোপ্যাথি ডাক্তার এটা গর্বের সহিত বলে যে এই ট্রিটমেন্টটা মানে রুগীর কোন সময় কি করবে এই ম্যানেজমেন্টটাই জান না, তাহলে হোমিও কি চিকিৎসা দিতে
হয়ে যায়, তাহলে অন্তত আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতেছি যে এই মানে এই প্র্যাকটিসটা করতে যাইবে না যখন আপনার দেখতে যে রুগীর অবস্থা আশঙ্কাজনক। কারণ রুগীর যখন প্লাটিলেট কমে যায়, ইউসিনোফিল প্লাটিলেট কাউন্ট যখন কমে যায় 20 থেকে 25 আছে, তখন রুগী আমরা বুঝতে হবে রুগীর আশঙ্কাজনক অবস্থা আছে। এই রুগী আপনার ধরে রাখি লাভ নাই, সামান্য কিছু টাকার জন্য বা অনেক ক্ষেত্রে নিজের একটা মানে চিকিৎসার পাওয়ার দেখার জন্য চেষ্টা করবেন, কিন্তু পরে বদনামি শিকার হবেন। হবার দেখে যে আইনগতভাবে আপনি মানে হিমশিম খাইবেন। আবার এটা হোমিওপ্যাথির পুরে মানে অ্যালোপ্যাথি ডাক্তাররা ঠাট্টা করবে, অনেক কিছু ইয়ে করে আরকি। যা হোক, আজকের আলোচনা এতটুকু। আমি আসলে এভাবে কোনো প্রস্তুতি নিই নাই, আপনারা কিছু মনে করবেন না। যতটুকু আমি পারছি আমার সাধ্য অনুসারে, জ্ঞান অনুসারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই আরকি। আমনুন স্যার, আজকে আমার এই পর্যন্ত আলোচনা ছিল। তো এই আসলে রাতে প্রায় 10টা 16 হয়ে গেছে আরকি। আপনারা মানে আমাদের ইয়ে স্যার সালাউদ্দিন স্যার কিছু বলেন, বলি আস্তে আস্তে ইনশাল্লাহ শেষ করে দিন। আর এখানে নতুন কিছু আমাদের দেখে যে আমাদের পার্টিসিপেন্ট আছে, আমাদের যেমন শহীদুল ইসলাম একজন আমি দেখতে পাইতেছি আর কি। আর আরেকজন এই এটা কি সাদাত আল মাহিম, ওনারা যদি ওনাদের একটু পরিচিতি দিতেন তাইলে আমি একটু পরিচিতি হইতাম আর কি ওনাদের সাথে একটু আর কি। শহীদুল স্যার, তো আউটডোরে রয়েছেন স্যার। হ্যাঁ, আর আরেকজন সাদাত আল মাহিম একজন আছে, উনি যদি শুনে থাকেন তাহলে একটু পরিচয়টা দেন। উনি হলেন আমাদের হ্যাঁ, উনি আমাদের নতুন জয়েন করছেন সুমি ম্যাম। উনি আমাদের সুমি ম্যাম। তাই নাকি? আচ্ছা যাক, উনি বলতে চাইতেছে, উনি অসুবিধা বলুক না, ওনার পরিচয়টা দেখ। উনি হোমিওপ্যাথিতে এখন কি করে আর কি। হ্যাঁ, সুমি ম্যাম, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে সম্পূর্ণ নতুন সদস্য আপনাদের গ্রুপে আর কি। হ্যাঁ, আমি হ্যাঁ, হোমিওপ্যাথি কিছু জানি না। আমি এবার হচ্ছে 3rd ইয়ারে। হ্যাঁ, হ্যাঁ। এই আমি সাতক্ষীরাতে থাকি। এই হচ্ছে আমার পরিচয়। যা হোক, আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা আসলে এখানে চেষ্টা করি আমাদের সাধ্য অনুসারে সবাইকে আমাদের যতটুকু আছে শেয়ার করার জন্য। এখানে দেখে যে আমাদের আরো অভিজ্ঞ মানে আমাদের মানে দেখে যে স্যাররা আছেন, ম্যামেরা আছেন, ওনারা ওনাদের মানে দেখে যে অভিজ্ঞতা শেয়ার করে। ওনারাও চেষ্টা করে কিছু দেওয়ার জন্য। আমাদের এই গ্রুপ মানে স্টাডি গ্রুপটা মূলত আসলে আমরা যাতে সবাই নিজেরা একটু মানে স্পিড বাড়ানোর জন্যে, নিজেরাই একটু স্টাডি করার জন্য আমরা আসলে চেষ্টা করি এই ক্ষেত্রে। তা আপনিও ইনশাল্লাহ আমাদের সাথে যেহেতু জয়েন করছেন, আপনি আপনার সাধ্য মধ্যে মানে আমরা যেদিন যে মেডিসিন আলোচনা করি একটু নিজে আগ থেকে পড়ার জন্য এই আর কি মানে চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সালাউদ্দিন স্যার, তাহলে আজকের মতো এখানে কেমন ইতি? হ্যাঁ, জি স্যার, জি স্যার, তাহলে এখানে শেষ করে দিই স্যার। হ্যাঁ, হ্যাঁ, শেষ করে দেন সবাই ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।